আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। করোনায় 8 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 63 জনের প্রাণহানি। ঢাকায় শনাক্তের 68% নমুনায় ভারতীয় ধরন। জুলাই থেকে গণটিকার আশা সরকারের। পরিমণি ঘটনার রেশ ধরে ঢাকার ক্লাব সংস্কৃতি নিয়ে সংসদে সরব আলোচনা। সরকারি কর্মকর্তাদের সদস্য হওয়া নিয়ে প্রশ্ন। বিভিন্ন ক্লাবে গ্যালনের পর গ্যালন মদ বিক্রি হয়। অনেক সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? জিয়াউর রহমান এই মদ দেওয়ার লাইসেন্স দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, আপনাকে যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। ময়মনসিংহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর সমাবেশে পুলিশ ছাত্রদল ব্যাপক সংঘর্ষ। ওসি সহ 12 জন আহত। ইট পাটখেল দিয়ে আমাদের উপর আক্রমণ করে, তারপর আমাদের দুইজন ইন্সপেক্টর সহ কিছু পুলিশ সদস্য আহত হয়। কাস্টম হয়রানি বন্ধ সহ 6 দফা দাবিতে C&F এজেন্টদের কর্মবিরতি। দাবি না মানলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুমকি। পরিসর বাড়ল দেশের সর্বপ্রথম হাইপার মার্কেট হোলসেল ক্লাবের। ক্রেতাদের সুবিধার জন্যই এমন উদ্যোগ, জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ছায়া জাতীয় দল নিয়ে অন্ধকারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এ দলের সাথে পার্থক্য কি হবে বুঝতে পারছেন না তিনি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবরে যাওয়ার আগে বলতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। করোনা প্রসঙ্গ। দেশে করোনায় আরও 63 জন মারা গেছেন। শনাক্ত 3840 জন। লকডাউন বিধিনিষেধ দিয়েও সংক্রমণ প্রাণহানি কমানো যাচ্ছে না রাজশাহী খুলনা অঞ্চলে। উল্টো প্রতিদিন হু হু করে বেড়েই চলেছে। সব দেখেও যথারীতি স্বাস্থ্যবিধি মানতে উদাসীন মানুষ। হাটবাজার, সড়কে জটলা। খুলনা বিভাগে রেকর্ড 20 জনের মৃত্যু হয়েছে। সিটি এলাকায় বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। বেড়েই চলেছে করোনায় শনাক্ত আর মৃত্যু। 24 ঘন্টায় আরও 63 জনের প্রাণ গেছে ভাইরাসটিতে। প্রায় 2 মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 13,345 জন। নতুন করে শনাক্ত 3,840। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 15.44%। রাজশাহী নগরীর চিত্র দেখে বোঝার উপায় নেই, বিধিনিষেধ চলছে। সড়ক কিংবা হাটবাজার সবখানেই একই চিত্র। অথচ করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 11 জন সহ এখন পর্যন্ত মারা গেছে 698 জন। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। তবুও স্বাস্থ্যবিধি মানতে গাছাড়া ভাব। অজুহাতের যেন শেষ নেই কারো। লকডাউন তো দেখছি খুব ভালো চলছে। আচ্ছা, আপনারা মাস্ক পরছেন না কেন? তোদের যে কথা বলছিলাম ওই জন্য। কান টান ব্যথা হয়ে যায় বলে পড়ি না। সামাজিক যে দূরত্ব কিংবা শারীরিক যে দূরত্ব, এটা অনেকটা কম। এমন পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের বিনামূল্যে 24 ঘন্টা অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। হটলাইন নম্বরে ফোন দিলে বাড়িতেই পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনে দেয়া হবে ওষুধ, খাবারও। 3 চাকার গাড়িগুলি আগের চেয়ে বেশি মনে হলো। আমি পুলিশ কমিশনের সঙ্গে এখনই কথা বলবো। এইটা একটু কড়াকড়ি করতেই হবে, আমাদের কোনো উপায় নেই। সংক্রমণ প্রাণহানি বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন খুলনার মানুষ। হাটবাজার, সড়কে মানুষের ভিড়। রেকর্ড মৃত্যু হয়েছে বিভাগে। মারা গেছে 20 জন। তাদের মধ্যে খুলনা জেলাতেই 7 জন। মাস্ক ছিল ভিতরে, এখনই পরবো। মাস্ক আছে, একটু পরে নেই, ওই আছে টানানো। স্বাস্থ্যবিধি তেমনটা মানছে না সবাই, যার যার খেয়াল খুশি মতো ম্যাক্সিমামই চলাচল করতেছে। সিটি এলাকায় লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। সাতক্ষীরাতেও 3য় মেয়াদে বেড়েছে বিধিনিষেধ। শুক্রবার থেকে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া নাটোর, চুয়াডাঙ্গা, নওগাঁ সহ বিভিন্ন স্থানে বিধিনিষেধ চলছে। তবে সবখানেই ঢিলেঢালা ভাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
ঢাকার করোনা শনাক্তের ৬৮% নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট অর্থাৎ ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবির গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় ধরনের পাশাপাশি ২২% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্ত। মে মাসে ঢাকা জেলা থেকে সংগৃহীত ৬০টি নমুনা নিয়ে এই গবেষণা চালিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। সংক্রমণ রোধে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি। গেল কয়েকদিন ধরে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। মৃত্যুর সংখ্যাও তুলনামূলক বেশি এসব জেলাগুলোতে। এমন অবস্থায় সংক্রমণ রোধে বেশ কিছু এলাকায় বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষে আশ্রয়ন প্রকল্পের প্রথম দফায় জমি আর পাকা ঘর পেয়ে দারুণ খুশি খুলনা সহ বিভিন্ন অঞ্চলের ৭০,০০০ পরিবার। দুর্ভাবনাহীন জীবনে স্বপ্ন বুনছেন আগামীর। ইব্রাহিম খলিলের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার সৈকত। একসময় ঘরের ঘরটুকুও ছিল না, নিদারুণ কষ্ট করতেন শীত বৃষ্টি গরমে। এখন পাকা বাড়ির পাশে করছেন সবজি বাগান, নিজের নামে জমি, পাকা ঘরে নিশ্চিত জীবন। অথচ মালিক হতে খরচ হয়নি তার একটি টাকাও। ছেলে মেয়ের লেখাপড়াও হচ্ছে ঠিকঠাক। খুব একটা খারাপ অবস্থায় ছিলাম, বস্তিতে ছিলাম। পাশে বৃষ্টি হলে আমরা ঘরে দাঁড়াতে পারতাম না, ড্রেন ছিল, ড্রেনের পানির ভিতরে ঢুকে যেত। সেই হিসেবে আমরা এখন খুব ভালো আছি। শেখ হাসিনা আমাদের এই ঘরটা উপহার দিয়েছে, এতে আমরা খুব সন্তুষ্ট আছি। গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় প্রথম পর্যায়ে জমিসহ পাকা ঘর পেয়েছেন ৭০,০০০ পরিবার। দুশ্চিন্তা মুক্ত জীবনে গৃহের পাশে ঠাঁই পেয়েছে কিশোরীর ফুলবাগান। আমাদের একটা কুড়ির ঘর ছিল, এখন ভালো আছি, এখন খেলাধুলা করতে পারি। আমি ঘর ভাড়া থাকতাম ঠিকই, কিন্তু খুব কষ্টের ভিতরে পানি পড়তো। ঝড় বৃষ্টি হলে অন্য জায়গায় দৌড়ে যেতে হতো, মানে আশ্রয় খোঁজার জন্য অনেক জায়গায় যেতে হতো, এখন আর যেতে হয় না। প্রধানমন্ত্রীর এমন উপহারে খুবই খুশি খুলনার ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নের এই মানুষগুলো। সুখনগর তো এখানে খুব ভালোই আছি, মানে সুন্দরভাবে আমার জীবনযাপন কাটাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, সুখেই আছি, যা কাজকাম করে খাচ্ছি, শান্তিতেই আছি। মুজিব বর্ষে সকল গৃহহীন মানুষদের আশ্রয় নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। ভূমিহীন গৃহহীন মানুষদের মাঝে এরকম পাকা দালানে আবাস ব্যবস্থা করার মাধ্যমে সরকার যে নজির স্থাপন করেছে, তাদেরকে স্বাবলম্বী করে দিয়ে যে রোল মডেলটি তৈরি করেছে, সেটি বিশ্বে অনুকরণীয় হবে বলে মনে করেন এই প্রকল্প সংশ্লিষ্টরা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, খুলনা। চিত্রনায়িকা পরিমণি গুলশানের অল কমিউনিটি ক্লাবে উশৃঙ্খল আচরণ ও ভাঙচুর চালিয়েছেন এমন অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছেন পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী। তবে পরিমণির পক্ষ থেকে অস্বীকার করার পর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ৭ জুন রাতে পরিমণি গুলশানের অল কমিউনিটি ক্লাবে যান। সেই ক্লাব কর্তৃপক্ষ একটি ভিডিও দেখিয়ে তারা দাবি করেছেন পরিমণি ভাঙচুর করেন। ওনাদের আচরণ গ্রহণযোগ্য না হওয়ায় ওনারা বলেছে যে আপনারা রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা চলে যান। ওনারা অকস্মাৎ ক্ষিপ্ত হয়ে যান, চেঁচামেচি শুরু করেন। অপ্রীতিকর যদি কোনো ঘটনা আমি ঘটিয়ে থাকি, তাহলে এটা কেন ৮ দিন পরে আসবে? ভিত্তিহীন জিনিসপত্র চাপিয়ে দেওয়া হচ্ছে, একরকম চাপিয়ে দেওয়া আমার উপরে। বৃহস্পতিবার গুলশান পুলিশ দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ সত্য। আমরা মনে করছি যে ওই ঘটনার যে প্রকৃত চিত্র, সেটা ইতিমধ্যে আমরা অবশ্যই বেশ কিছু সিসিটিভি ফুটেজের মাধ্যমে বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছি, কিন্তু ওই বারের ভেতরে যেহেতু সিসিটিভি ফুটেজ থাকে না, সেক্ষেত্রে যারা কর্মরত ছিলেন তাদের যে সাক্ষ্য, এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। আমরা নিশ্চয়ই এটা একটা প্রতিবেদন আমরা তৈরি করব। এবার ডিবি পুলিশ বলছে পরিমণির বিপক্ষে ওঠা অভিযোগ তদন্ত করা হবে। আপনার পরিমণি নায়িকা সে গিয়েছিল ৮ তারিখে গভীর রাতে, তো যাওয়ার পর 999-এ একটি ফোন দেওয়া হয়েছিল যে এখানে একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় না। এখন যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে, এটার সম্পর্কে আমরা কাজ করব। নায়িকা পরিমণি ৮ জুন রাতে উত্তরার বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযুক্তদের এরই মাঝে গ্রেপ্তার করেছে পুলিশ। রুনুপ সরকার, যমুনা নিউজ, ঢাকা।
এবার মদ ইস্যুতে সংসদে সরব আলোচনা হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যরা ঢাকার ক্লাব সংস্কৃতি নিয়ে কথা বলেন। জানতে চান সরকারি কর্মকর্তারা কিভাবে অর্ধ কোটি টাকা খরচ করে বিভিন্ন ক্লাবের সদস্য হন। সংসদের অনির্ধারিত আলোচনায় এসব বিষয়ে অনুসন্ধান প্রয়োজন বলেও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাজেট অধিবেশনের আলোচনার শুরুতেই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সিনেমা জগতের একজন নারীকে নিয়ে অনেক একটা ঘটনা, আমি সেই ঘটনা সম্পর্কে বলবো যে ঘটনাস্থল। অনির্ধারিত আলোচনায় উঠে আসে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির প্রসঙ্গে। জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু কথা বলেন ঢাকার ক্লাব সংস্কৃতি নিয়ে। বলেন লাখ লাখ টাকা খরচ করে কারা এসব ক্লাবে সদস্য হচ্ছে তা অনুসন্ধান জরুরি। উত্তরা বোট ক্লাব কারা করলো? একটা ক্লাবের মেম্বার হতে 50 লাখ 60 লাখ 50 লাখ টাকা খরচ হয়। এই ক্লাবের ভিতরে কি হয়? মানে স্পিকার, আমি যতদূর জানি যে এই সমস্ত ক্লাবে যে জুয়া খেলা হয়, এই ঢাকা শহরে গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব সহ বিভিন্ন ক্লাবে গ্যালনের পর গ্যালন মদ বিক্রি হয়। অনেক সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? 20 লাখ 30 লাখ 50 লাখ। স্পিকার, আমরা তো চিন্তাও করতে পারি না 50 লাখ টাকা জীবনে কামাইছি না যাতে মেম্বার হবো। তারা কিভাবে কি করে, এটা একটু স্পিকার জানতে চায়। জাতীয় পার্টির তোলা মদ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিএনপির সংসদ সদস্যরা। হিজবুল বাহার জাহাজে যাইয়া জিয়াউর রহমান সেই ড্যান্স উপভোগ করছে, আর এদেশে ইয়ং জেনারেশনকে নষ্ট করার পথ বাড়িয়েছে বঙ্গবন্ধু, এটা বন্ধ করছিল। সুতরাং সত্যকে সত্য স্বীকার করেন। এর জন্য দায়ী হলে বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী, অন্য কেউ দায়ী না। আইনি বৈধতা দেওয়ার জন্য যাদের জন্য এই মদটা বৈধ, যারা খায় অন্য ধর্মাবলম্বীরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মানে স্পিকার আপনাকে, যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মানে স্পিকার। পরে অনেকটা রেফারি হিসাবে বিতর্কে নতুন মাত্রা যোগ করেন নজিবুল বশর মাইজ ভান্ডারী। কোথায় মুসলমানদেরকে খাওয়ার জন্য লাইসেন্স লেখা আছে ওনা বলার জন্য? আরে ভাই, মুসলমানদেরকে নিষিদ্ধ করা আছে, এটা কোথায় লেখা আছে যে কোনো মুসলমান খাইতে পারবে না? ওই লাইসেন্সে কথাটা বললেই হইল। জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন, এখন যুগে যুগে যদি হয়, পরবর্তী সরকারও যদি হয়, অবশ্যই দুষ্কাম স্বীকার করতে রাজি আছে। এটা হারাম হারাম, খারাপ খারাপ। বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা তরুণ প্রজন্মকে রক্ষার জন্য টিকটক বন্ধেরও দাবি জানান। এই টিনেজাররা আগামী দিনের ভবিষ্যৎ। যদি সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর মাঠে নেমে পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো ময়মনসিংহ ছাত্রদল। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন থেকে সংঘর্ষের সূত্রপাত। মহামারীতে এমন আয়োজন করায় বাধা দেওয়ার দাবি পুলিশের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। ময়মনসিংহ নগরীর দক্ষিণ চরকালীবাড়ি মাদ্রাসা মাঠে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের উত্তেজনা। পুলিশের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে ছাত্রদল। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তবে পরিবর্তিত সময়ে কোনো জমায়েত আয়োজনের অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। আটক করা হয় 7 নেতাকর্মীকে। সমাবেশ নিষিদ্ধ থাকার কারণে আমরা গোপন সূত্রে জানতে পারি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটা প্রোগ্রাম হচ্ছে। ইট পাটকেল দিয়ে আমাদের উপর আক্রমণ করে, তারপর আমাদের দুইজন ইন্সপেক্টর সহ কিছু পুলিশ সদস্য আহত হয়। ছাত্রদল কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যাবার পর আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় পুলিশ। সংঘর্ষে আহত হন পুলিশ সহ অন্তত 12 জন। আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভর্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দুপুরে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, করোনায় দুর্নীতি ও সরকারের উদাসীনতায় সাধারণের জীবন বিপন্ন।
ভাটারার বেড়াইদ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, খালেদা জিয়া ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করবার জন্য তার বহু অবদান রয়েছে, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক এবং তাকে মুক্তি দেওয়া হোক, যেটা অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে। ফখরুল বলেন, সরকারের উদাসীনতা ও দুর্নীতির কারণে করোনাকালে মানুষের জীবন বিপন্ন, অথচ আওয়ামী লীগ নেতারা গত কয়েক বছরে 6 লাখ কোটি টাকা পাচার করেছে। এটাকে নিয়েও তারা ব্যবসা করে, এটাকে নিয়েও তারা দুর্নীতি করে। আপনার টেস্ট নিয়ে বিপদ ব্যবসা করে, বেড নিয়ে ব্যবসা করে। আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে, 5-6 বছরের মধ্যে প্রায় 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে প্রকৃতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবেশও ধ্বংস করছে সরকার। আওয়ামী লীগ প্রকৃতিকেও ধ্বংস করেছে, পরিবেশ ধ্বংস করেছে, রাজনৈতিক পরিবেশও ধ্বংস করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র, প্রতিহিংসা। তারা কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক, যারা হত্যা এবং ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করে, তারাই দেশকে এগিয়ে যাওয়ার পথে অন্তরায়। সময় ও স্থানভেদে রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে মলম ও গামছা পার্টির। কৌশল বদলে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে এই ধরনের বেশ কয়েকটি গ্রুপ। ডিবি পুলিশ বলছে, এদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। এর মধ্যে ধরা পড়েছে 5 জনের একটি চক্র। পিন নেওয়ার পর আমার মানি ব্যাগে যে টাকা ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, সেটাও নেয়। 20 মে রাত 9:30টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় রূপগঞ্জে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন আরিফ। এ সময় যাত্রীবেশে তার সাথে সখ্যতা গড়ে ব্যক্তিগত গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। সেখান থেকে গাড়ি 300 ফিট সড়কে গেলে শুরু হয় ছিনতাই। গামছা ও মলম দিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত এমন 5 জনকে রাজধানীর তেজগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী জানায়, তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ। ভাই আপনি কথা বলবেন, আপনার কাছে 3 লাখ টাকা আছে, আমাদের কাছে নিউজ আছে 3 লাখ টাকা আছে। আমি বললাম, ভাই এটা আপনারা কোনোভাবেই এটা সম্ভব না, আমার কাছে তো কোনো ব্যাগই নাই। দেখেন, বলে ভাই আপনার সাথে যে লোকজন ছিল কিন্তু আমাদের লোক, যে ছেলেটা দাঁড়ায় আছে এবং আমাদের এখানে আরও লোকজন আছে, আপনি কিন্তু ফলো করে করে এখানে আসা হয়েছে। পুলিশ বলছে, এ ধরনের অপরাধী চক্র রাজধানীর নির্দিষ্ট এলাকায় প্রতিনিয়ত অপরাধ করে আসছে। ভুক্তভোগীরা থানা পুলিশের ঝামেলা এড়াতে অভিযোগ দেয় না, তাই তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। টিমকে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের মলম লাগিয়ে ছেড়ে দেয়। আমাদের যে ভিকটিম তাকে চোখে স্প্রে করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে। স্প্রে, মলম, গামছা, এইসব বিষয়গুলি তারা রাখে। এরকম চক্র আমরা 2-3টে এখন পর্যন্ত গ্রেপ্তার করছি। যেহেতু অপরাধীরা বিভিন্ন ধরনের মানে কৌশল ব্যবহার করে, আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো তাদের এই কৌশলকে, আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি আমরা এই বিষয়গুলি তদারকি করছি। অপরাধ দমনে নজরদারি বাড়াতে পুরো শহরে আধুনিক সিসিটিভি স্থাপন করা হবে বলে জানান তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও লাইসেন্সিং রুলের কালা কানুন বাতিল করা সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন C&F এজেন্টরা। শুল্কায়ন বন্ধ থাকায় অনেকটা অচল হয়ে যায় চট্টগ্রাম হাউস। ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম। কর্তৃপক্ষের আশ্বাসে বিকেল 4:45টায় কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় 7 ঘন্টা পর সচল হয় কাস্টমস। কাজ বন্ধ করে দিয়ে সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন C&F এজেন্টরা। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের অভিযোগ, ঘুষের পরিমাণ নিয়ে তর্ক করায় প্রাইম ক্লিয়ারিং হাউস নামে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করে দিয়েছে এক শুল্ক কর্মকর্তা। এ ঘটনা জানাজানির পর ক্ষোভে ফেটে পড়েন C&F এজেন্টরা। এরও ছেড়ে দিছে, আরও বলতেছে উনি
60,000 টাকা দিতে হবে ACBGতে মাল নিতে হলে, কারণ ACBGতে এখন নতুন SRO তো এটা চেঞ্জ হয়ে গেছে। আমি আমার ছেলেকে বলছি যে আমি 60,000 টাকা দিতে পারবো না। কাজের জন্য যাচ্ছি, দেশের শুল্ক পরিশোধের জন্য যাচ্ছি, দ্রুত শুল্ক আইনের জন্য যাচ্ছি, তারা বিভিন্ন রকমের অজুহাত সৃষ্টি করে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং আমরা কথা বলতে গিয়েই আজকে আমাদের লাইসেন্সের এই অবস্থা। বিক্ষোভের মুখে দুপুরে প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় কাস্টমস কর্তৃপক্ষ। C&F এজেন্টদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। আমরা যেহেতু এখন অর্থ বছরের শেষ দিকে আছি, আজকে 17 তারিখ, এই কারণে আমরা রাজস্ব যে বিবেচনা করে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে এই সাসপেনশনটা উঠো করা হবে। পরবর্তীতে আমরা এইটার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা করা হবে। তবে কাজে যোগ না দিয়ে 6 দফা দাবি তুলে ধরেন C&F এজেন্টরা। দাবির মধ্যে রয়েছে স্পিড মানির নামে অবৈধ লেনদেন বন্ধ করা, ঘুষ না দিলে লাইসেন্স স্থগিতের প্রবণতা ও পদে পদে হয়রানি বন্ধ করা, সব কালাকানুন বাতিল এবং শুল্ক কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আমাদের দাবি হচ্ছে লাইসেন্সটি প্রত্যাহার করার পর আমাদের যে 6 দফা দাবি, এই দাবি নিয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করব। আলোচনার কথা হচ্ছে যে আমাদের একটা দাবি যদি অযৌক্তিক থাকে কমিশনের সামনে বলুক, আমরা মাথা পেতে দিব। দিনভর বিক্ষোভের কারণে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা অচল হয়ে পড়ে চট্টগ্রাম কাস্টম হাউস, ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। একই দাবিতে শাহজালাল বিমানবন্দরের আমদানি রফতানি শাখা বন্ধ করে বিক্ষোভ করেছে C&F এজেন্ট ফেডারেশন। বেলা 1টা থেকে 3টা পর্যন্ত চট্টগ্রাম, বেনাপোল ও মংলার পাশাপাশি ঢাকায় আমদানি রফতানি শাখায় টানা কর্মবিরতি পালন করা হয়। তারই অংশ হিসেবে ঢাকা কাস্টমস ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহানের নেতৃত্বে জরুরি কার্যকর কমিটির সভার পর তাৎক্ষণিক কর্মবিরতি পালন করা হয়। দাবি আদায় না হলে রোববার থেকে সারা দেশে আবারও টানা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ফেডারেশনের নেতারা। আগামী জুলাই থেকে গণটিকা দেয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। বলেছেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে টিকা জোগাড় করতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেছেন, ফ্রি নয়, সরকার টাকা দিয়েই টিকা কিনবে। এজন্য 14,000 কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে। সকালে মুজিব বর্ষের দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ওপর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও 53,340টি গৃহহীন পরিবার ঘর পাবে। 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের উদ্বোধন করবেন। বিশ্বজুড়ে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে। নলকূপ অকেজো হওয়ায় মিলছে না সুপেয় পানি। এক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং শিল্প খাতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। কিছু প্রতিষ্ঠান তা করেও দেখিয়েছে। বিশ্ব মরুকরণ ও খরা দিবস উপলক্ষে শোয়েব রহমানের রিপোর্ট। এক সময় এই টিউবওয়েল দিয়ে পানি উঠলেও এখন সেটি অকেজো। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছে না সুপেয় পানি। চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, মিরসরাই, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীর অনেক গ্রামের চিত্র এমন। এ অবস্থায় বিকল্প সন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির স্তর অ্যালার্মিং রেটের নিচে নামছে, তো এটা একটা বড় ডেজার্টিফিকেশন বা মরুকরণের দিকে যায়। এখানে ইন্ডাস্ট্রির দায়িত্ব হচ্ছে তারা যেন এই রেইন ওয়াটার হারভেস্টিং বা অন্যান্য পানি সাশ্রয়করণ প্রক্রিয়া, রিউজ করার প্রক্রিয়াকে তারা যেন উৎসাহিত করে, যাতে তাদের কিছুটা কস্ট বেশি হলেও তারা পরিবেশ বান্ধব হবে। এরই মধ্যে সে পথে হাঁটছে অনেক শিল্প কারখানা। যেমন ভূগর্ভস্থ পানি না তুলে চট্টগ্রামের সীতাকুণ্ডে 55 একর জায়গায় কৃত্রিম লেক গড়ে তুলেছে জিপিএইচ ইস্পাত। ইস্পাত তৈরিতে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করছে সম্পূর্ণ ভূ উপরিস্থ পানি দিয়ে। এখানে বাইরের কোনো পানি নেই, ভূগর্ভস্থ কোনো পানি নেই, এটা সম্পূর্ণ উপরের যে বৃষ্টির যে পানি, ওই পানিটাকে সংরক্ষণ করে আমরা ব্যবহার করতেছি। এখানে আমাদের বেশিরভাগ পানিটাই আমরা রিসার্কুলেশন করি। রিসার্কুলেশন করার কারণে আমাদের ওয়েস্ট ওয়াটারটা খুব কম হয়। ভূ উপরিস্থ এই পানি কেবল কারখানা নয়, ব্যবহারের সুযোগ পাচ্ছেন আশপাশের এলাকার মানুষও। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। ক্রেতার চাহিদা মাথায় রেখে সম্প্রসারিত হলো যমুনা ফিউচার পার্কে অবস্থিত সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব। বৃহৎ এই মার্কেটের আয়তন এখন প্রায় 2 লাখ বর্গফুট। বর্ধিত অংশ উদ্বোধন করে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, ক্রেতাদের জন্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। ফলে এখন থেকে আরও বেশি স্বাচ্ছন্দ্যে হোলসেল ক্লাবে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।
আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশে যাব। আমার বাড়ির কাছে হাতের মুঠোয় যদি যমুনা ফিউচার। অসীম স্বপ্ন নিয়ে 2 বছর আগে যাত্রা শুরু বাংলাদেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব। দেশের মানুষকে ন্যায্য মূল্যে ভালো পণ্য দিতে এ উদ্যোগ নিয়েছিলেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। ক্রেতাদের আরও স্বাচ্ছন্দ্য দিতে বৃহস্পতিবার বাড়ানো হলো হোলসেল ক্লাবের পরিসর। 1.5 লাখ বর্গফুটের এই মার্কেটের আয়তন এখন প্রায় 2 লাখ বর্গফুট। বর্ধিত অংশের উদ্বোধন করেন যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে সম্প্রসারিত অংশ ঘুরে দেখেন তিনি। কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে কেক কাটেন। বলেন, ক্রেতারাই হচ্ছে এই মার্কেটের প্রাণ, তাই পণ্যের গুণগত মানের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে ক্রেতা চাহিদা। এতটুকু জায়গার ভিতরে ঘুরে ঘুরে মনে হচ্ছে আমি কিন্তু বাংলাদেশে নেই, আমি কোথাও কোনো বিদেশে হোলসেলে আমি আছি। আমার মন বলছে আমি ঢোকার থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত আমার মন বলছে যে আমি দেখেই যাচ্ছি, আমি মুগ্ধ হচ্ছি, আমার খুব ভালো লাগছে। কাজেই আমি মনে করি যে আমার আজকে এই আনন্দ আমাদের সবারই হওয়া উচিত। এরকম একটা সুন্দর নান্দনিক এবং গুণে এবং মানে পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আগামী 10-20 বছরও বাংলাদেশে কারো পক্ষে করা সম্ভব কিনা আমি কিন্তু আমার ভাবনার মধ্যে আসে না। এরপরই হোলসেল ক্লাবের নতুন অংশ ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পণ্যের মান আর ন্যায্য মূল্যে ভীষণ খুশি ক্রেতারা। প্রত্যেকটা আইটেমই আনকমন, খুবই সুন্দর লাগতেছে এবং ভালো। এই যে স্পেস বড়, সব জিনিসপত্র আছে, মানে সব এনাফ, যা চাচ্ছে চাই সবই পাচ্ছে এখানে। তারা বলছেন, মহামারীর এই সময়টাতে কেনাকাটার জন্য তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব। বড় পরিসর আর ঝকঝকে তকতকে সবকিছু। কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। সবাই মাস্ক ইউজ করতেছে দেখতেছি, দেন সোশ্যাল ডিস্টেন্সিংও ভালোই পালন করা হচ্ছে। জাস্ট লাইক কেমার্ট, ওয়ালমার্টের মতো, এটা প্রবাবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এরকম ডিপার্টমেন্টাল স্টোর। আসলে বাংলাদেশে এরকম আমি আসলে চিন্তা করতে পারি না। আমি যমুনাতে আসলে আমি অবশ্যই আসি এখানে হোলসেল। ঘড়ি থেকে শুরু করে ঘর সাজানোর উপকরণ, নিত্যপণ্য থেকে বাহারি বিলাসী সব জিনিসপত্র, বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সমাহার তো থাকছেই, এমনকি জীবন চলার সবকিছুই মিলছে এক ছাদের নিচে। গ্রাহকদের কথা চিন্তা করে আমরা সম্পূর্ণ নির্দেশনা দিয়েছি সম্পূর্ণভাবে যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে, এবং পণ্যের মান তো অবশ্যই আমরা দেখছি। আর আমরা তো আপনারা জানেন আমরা সম্পূর্ণটাই নিজেরা ইম্পোর্ট করে থাকি, সো এখানে ভেজালের তো কোনো প্রশ্নই আসে না। সো ওটার জন্য চিন্তা করে আমরা আমি পরিসরটা আরও অনেক বড় করেছি, যাতে গ্রাহকরা নিশ্চিন্তে আরও ভালো করে শপিংটা করতে পারে। কর্তৃপক্ষ বলছে, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটবে হোলসেল ক্লাব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সংগ্রহে যুক্ত হল ইয়ামাহার XSR 155 মডেলের বাইক। রাজধানীর এসিআই সেন্টারে সাকিবের হাতে বাইকের চাবি তুলে দেন এসিআই মোটরসের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, XSR 155 মডেলের বাইকটি অনরোড এবং অফ রোড দুই কন্ডিশনেই অসাধারণ পারফরমেন্স দেয়। সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে কাজ করছেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বাইক প্রিয় সাকিবের সংগ্রহে রয়েছে আমার বেশ কিছু মডেলের বাইক। মতের অমিল থাকলেও সম্পর্কের আর অবনতি চায় না যুক্তরাষ্ট্র রাশিয়া, কারণ স্নায়ুযুদ্ধের পরিস্থিতিতে আর ফিরতে চায় না দুই পরাশক্তি। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠকে এই মনোভাব ব্যক্ত করা হয়। বৈঠকে সাইবার হামলা, ইউক্রেন, মানবাধিকার লঙ্ঘন, রুশ বিরোধী নেতা নাভালনির পাশাপাশি সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো ইস্যুও তোলেন বাইডেন। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুতিনের দিকে তীর ছোড়া হলে তা উড়িয়ে দেন রুশ প্রেসিডেন্ট। পাল্টা প্রশ্ন তোলেন ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে। তবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে দুই দেশের রাষ্ট্রদূতদের ফেরানোর বিষয়েও একমত হন বাইডেন ও পুতিন। বাংলাদেশ টাইগার নামে ছায়া জাতীয় দলটি কেমন হবে না হবে সে সব কিছুই পরিষ্কার নয় খোদ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের কাছে। জানালেন, এই দলটির সাথে এ দলের পার্থক্যটা কি হবে সেটিও জানা নেই তার। এদিকে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হলেও এখনও চূড়ান্ত হয়নি কেন্দ্রীয় চুক্তি। বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি। নির্বাচনী বছরে বিসিবির নতুন চমক এই ছায়াদল।
জাতীয় দল থেকে বাদ পড়া আর পাইপলাইনে থাকা ক্রিকেটার নিয়ে তৈরি হবে বাংলাদেশ টাইগার নামে নতুন এক দল। অনেকদিন ধরে সুযোগ পাচ্ছে না ন্যাশনাল টিমে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার প্লেয়ার্স কিন্তু অনেক সময় যেটা হয় অফ ফর্ম ছাড়াও কিন্তু অনেক সময় ইনজোর্ড হয়ে দে কিন্তু গো আউট অফ দ্য ন্যাশনাল টিম স্ট্রাকচার। সো উই নিড আ প্রোগ্রাম দ্যাট উইল টেক কেয়ার অফ অল অফ দেম। এটা আসলে আমিও কনফিউজ এটা নিয়ে, সত্যি কথা বলতে, কারণ আমি ক্লিয়ার না ব্যাপারটা কি, তার মানে ওরা ওদের কাজ কর্মটা কি আমি জানি না। ইনফ্যাক্ট আমার সাথে ওই ধরনের আলাপও হয়নি। দলটি নিয়ে আকরাম খানের এমন ধোঁয়াশায় বলে দিচ্ছে কিছু সমস্যা আছে এতে। বাংলাদেশ টাইগার থাকলে এ দলের কি হবে? এই টিমের কাজ হলো যারা ন্যাশনাল টিম থেকে বাদ করে এবং যাদের সম্ভাবনা আছে ন্যাশনাল টিমে খেলা, ওটা নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডের আপনার এই টিমের ট্যুরটা থাকে, এই টিমের ইয়েটা। তারপরে তো মনে করেন এখন এনাদের প্ল্যানটা কি বা এনাদের কি। কেন্দ্রীয় চুক্তি নিয়ে শেষ হয়নি অপেক্ষার পালা। কে কোন ফরম্যাটে খেলতে চান ক্রিকেটারদের চিঠি পাঠানো হলেও এখনও সবার উত্তর পায়নি বিসিবি। তবে ক্রিকেট অপারেশনস প্রধান জানিয়ে দিলেন ক্রিকেটারদের বাড়ছে বেতন, স্যালারিটা আপনার 10 থেকে 20% ইনক্রিজ করার জন্য। জানা গেছে মুশফিকুর রহিম জিম্বাবুয়ে টি-20 সিরিজ থেকে ছুটি চেয়ে এর মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন বিসিবিকে। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।